আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ন্ড দ্য বাউন্ডারিজের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা টিম নিয়ে যে টিমটার নাম আমরা আজকাল খুব একটা বেশি শুনি না, যে টিমটার খেলাও আমরা আজকাল খুব একটা বেশি দেখি না। বাট সেই টিমটাকে নিয়ে যথেষ্ট লেভেলে ট্রল করা হয়, অ্যান্ড ট্রল করার পিছনে কারণও আছে। সেই কারণটা হচ্ছে তাদের ডিজাস্টার। ইয়াস, টুডে উই আর টকিং অ্যাবাউট কেনিয়া। যেই কেনিয়াকে আপনারা সবাই লাস্ট ক্রিকেট খেলতে দেখছেন 2011 সালে। লেট মি বি মোর স্পেসিফিক, যেই টিমটাকে আপনারা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতে দেখছেন সেটা 2011 সালে। এই কেনিয়ার ক্রিকেটে যে ডাউনফলটা আমরা দেখি, বাট একটা সময় এমনও ছিল যেটাকে আমরা তাদের স্বর্ণযুগ বলতে পারি। যেই টিমটাকে আমরা কেনিয়া টিম হিসেবে চিনি সেই টিমটা কিন্তু সবসময় কেনিয়ার টিম ছিল না। একটা সময় এই কেনিয়া টিমটার নাম ছিল ইস্ট আফ্রিকা টিম। তখন এই ইস্ট আফ্রিকা টিমের মধ্যে মেম্বার ছিল কেনিয়া, উগান্ডা, তানজানিয়া এবং জাম্বিয়া। এবং এই ইস্ট আফ্রিকা টিমটা খুব ভালো একটা স্ট্রং টিমই বলা যায়। তারা 1951 সালে রোডেশিয়াকে ফার্স্ট টাইম হারায়, অ্যান্ড তাদের ক্রিকেটের যে ডেভেলপমেন্ট, তাদের ক্রিকেটের যেই ট্যালেন্ট, এটা দেখে তাদেরকে প্রথম ওয়ার্ল্ড কাপ যেটা হয় 1975 সালে, সেই ওয়ার্ল্ড কাপে তাদেরকে ইনভাইট করা হয়। যদিও তারা সেই ওয়ার্ল্ড কাপটা আহামরি কোনো রকম পারফরমেন্স করতে পারেন নাই, বাট তারপরও ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কে নিয়ে খেলতে পারছে। এবার আসে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ, যেটা হয় 1979 সালে। যে 1979 সালের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারও তারা পার করতে পারেননি। 1979 সালে কোয়ালিফায়ার পার করতে না পারার পর তখন তাদের মাথায় চিন্তা আসলো, স্পেশালি ওই ইস্ট আফ্রিকা টিমটাতে কেনিয়ার যে পার্টটা, তারা খেলার দিক থেকে কম্পারেটিভলি বাকিদের থেকে ভালো। আই রিপিট, তারা খেলার দিক থেকে কম্পারেটিভলি বাকিদের থেকে ভালো, অর্থাৎ বাকি যে তিনটা টিম তাদের থেকে। অ্যান্ড এই জিনিসটাই, এই কনফিডেন্সটা তাদের ওভার কনফিডেন্স হিসেবে আসে। এবং 1981 সালে কেনিয়া ডিসিশন নেয় তারা ইস্ট আফ্রিকা ইউনিয়ন আর থাকবে না, তারা বের হয়ে এবার নিজেদের একটা টিম বানাবে, যে টিমটার নাম হবে কেনিয়া। যেভাবে সেই কাজ। এবার দেখার বিষয় কেনিয়ার টিমটা কি করে। কেনিয়া টিমটা কি করছে জানেন? কেনিয়ার টিমটা 1982, 1986 এবং 1990-এর আইসিসি ট্রফি টানা হারে। অ্যান্ড একটা সময় কেনিয়ার ওই সময়ই বিলুপ্তি ঘটার একটা অবস্থা থাকতো যদি না তারা 1996 সালের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারত। কিন্তু 1996 সালের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেও খুব একটা বেশি লাভ হলো না, তারা আবারও সেই যাচ্ছে তাই পারফরমেন্স। 1998 সালে তারা কি ডিফারেন্ট কিছু একটা করে দেখায়, সেটা কি জানেন? তারা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারায়। কোন ইন্ডিয়ান টিম এটা? এটা সৌরভ গাঙ্গুলির ইন্ডিয়ান টিম, এটা রাহুল দ্রাবিড়ের ইন্ডিয়ান টিম, এটা টেন্ডুলকারের ইন্ডিয়ান টিম। এই ইন্ডিয়ান টিমটাকে হারানোর পরে তারা লাইমলাইটে চলে আসে। অ্যান্ড শুধুমাত্র এটাই নয়, 1996 সালের ওয়ার্ল্ড কাপে যদিও তারা ভালো কিছুটা করতে পারেনি, বাট সেখানে তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। 1996 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে তারা যেভাবে লাইমলাইটে আসে, অর্থাৎ ওই সময় ওয়েস্ট ইন্ডিজকে হারানো মানে কেনিয়ার জন্য এক ধরনের ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়া, কারণ ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজ এই ওয়ার্ল্ড কাপ এডিশনের 2টা ওয়ার্ল্ড কাপ বিজয়ী। যেটা বলছিলাম, 1998 সালে ইন্ডিয়াকে হারালেও 1999 সালের ওয়ার্ল্ড কাপ আবারও বাজে অবস্থা। এই বাজে অবস্থা হওয়াটার পিছনে রিজনটা হচ্ছে এই যে 1998 সালে ইন্ডিয়াকে হারালো, 1996 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারালো। এখন বাকি টিমগুলো বুঝতে পেরেছে যে কেনিয়াকে কোনোভাবে লাইটলি নেওয়া যাবে না। সো প্রত্যেকটা টিম কেনিয়ার এগেইনস্ট ওভাবে করে প্রিপারেশন নিয়েছে, কেনিয়াকে স্টাডি করেছে, অ্যান্ড কেনিয়াকে যাচ্ছে তাইভাবে হারিয়েছে। এবার 2003 ওয়ার্ল্ড কাপের পালা। অ্যান্ড 2003 ওয়ার্ল্ড কাপটা একটা হিস্ট্রি বলা চলে। 2003 ওয়ার্ল্ড কাপে কেনিয়া সেমিফাইনাল পর্যন্ত যায়, অর্থাৎ এখন পর্যন্ত কেনিয়া একমাত্র আইসিসির অ্যাসোসিয়েটিং নেশন যারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়, তাও আবার শ্রীলঙ্কাকে হারায়, যে শ্রীলঙ্কা ছিল তখনকার কারেন্ট চ্যাম্পিয়ন। যদিও সেই সেমিফাইনালে পৌঁছানোর পিছনে কেনিয়ার অনেকটা ভাগ্যও কাজ করেছে, অর্থাৎ সেই সময় নিউজিল্যান্ডের সাথে কেনিয়ার একটা ম্যাচ ছিল, যেই ম্যাচে নিউজিল্যান্ড খেলতে মানা করে দিয়েছেন বিকজ সে সময় কিছুটা সিকিউরিটি ইস্যুস ছিল। তো যার কারণে নিউজিল্যান্ড যেহেতু ওয়াক অ্যাওয়ে করেছে, কেনিয়ার জন্য সেমিফাইনালে ওঠাটা আরও অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। দুটো প্লেয়ারের নাম আমাকে বলতেই হয়, একটি হলো স্টিভ টিকোলো, আরেকটি হলো মরিস ওডাম্বে। এই দুজন কেনিয়ান ক্রিকেট টিমের জন্য একজন কিংবদন্তি। স্টিভ টিকোলো রিটায়ার করে ফেলার পরও কিন্তু মরিস ওডাম্বে ক্রিকেট খেলা চালিয়ে যান, বাট আনফর্চুনেটলি, ভেরি 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 আনফর্চুনেটলি, মরিস ওডাম্বেকে কেনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন 5 বছরের জন্য ব্যান করেন। কেন জানেন সেটা? সেটার কারণ হলো ম্যাচ ফিক্সিং। এই ম্যাচ ফিক্সিং এর ইনফরমেশন অনুযায়ী মরিস ওডাম্বে জিম্বাবুয়ের সাথে গেমের সময় $5,000 নেন ম্যাচ ফিক্সিং এর জন্য। যেমনটা শুরুতে বলেছিলাম, আপনারা লাস্ট কেনিয়াকে দেখেন 2011 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে, অ্যান্ড তারপরে তারা যখন 2015 সালে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারলো না, কেনিয়ার ওডিআই স্ট্যাটাস বাদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ কেনিয়ান ক্রিকেট টিমকে তাদের ফ্যান্স, তাদের ফরওয়ার্ড প্লেয়ার্স, তাদের যারা শুভাকাঙ্ক্ষী, কেউই আর ক্রিকেট খেলতে দেখতে পারবে না।
বাট এই জিনিসটা একটা সলিউশন খুবই তাড়াতাড়ি আছে। সলিউশনটা কি জানেন? 2018 সালে আইসিসি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেকটা অ্যাসোসিয়েটিং কান্ট্রি তারা টি-20 ক্রিকেট খেলতে পারবেন, অর্থাৎ ক্রিকেট ইজ এগেইন ব্যাক ইন কেনিয়া। এখন আসি কেনিয়ার ক্রিকেটের এই অবস্থাটা আসলে কেন? অনেকগুলো কারণ এখানে আসবে। প্রথম কারণ হিসেবে আমাকে যদি বলতে হয়, আমি বলবো তাদের ইকোনমিক স্টেটের কথা, অর্থাৎ তারা কিন্তু ভাত খেতে পারতেছে না, তারা কাপড় পরতে পারতেছে না। তো এখানে ক্রিকেট নিয়ে বিলাসিতা করা কতটুকু যৌক্তিক জানি না। এখন তাদের নিজেদের টাকা দিয়ে তারা খুব একটা বেশি ক্রিকেটকে রান করতে হবে না। সো এই জায়গাটাতে সব থেকে বেশি সাপোর্ট যার কাছ থেকে কেনিয়া আশা করেছিল সেটা হলো আইসিসি। বাট আইসিসি শুধুমাত্র একটা টিমকে এভাবে ফান্ডিং দিয়ে সাহায্য করতে পারে না। সেকেন্ড যে প্রবলেমটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। এই প্রবলেমটা কিছু না আমাদের দেশের সাথেও সাদৃশ্য আপনি দেখতে পাবেন। তাদের ডোমেস্টিক ক্রিকেটের যে অবস্থা, সেখানকার ফাইন্যান্সের যে বিষয়টা, সেখানকার লবিংয়ের বিষয়, সব দিক থেকে কেনিয়ার ক্রিকেটের অবস্থা প্রচণ্ড বাজে, যার কারণে তারা পাইপলাইন থেকে ভালো কোনো খেলোয়াড় খুঁজে আনতে পারছেন না। কেনিয়ার ক্রিকেটে যে ভালো একটা অবস্থার কথা আমরা শুনছি বা বলছিলাম, সেটা অনেক আগের, অর্থাৎ সেই প্লেয়ারগুলো এখন ধারে কাছেও নেই। সো ডোমেস্টিক ক্রিকেটের কথা যদি বলি, পুরোপুরি ধরাশায়ী অবস্থা। তারপরে রিজনটা যদি বলি সেটা হচ্ছে মিসম্যানেজমেন্ট, অর্থাৎ ফান্ডিং নিয়ে মিসম্যানেজমেন্ট। কেনিয়ান ক্রিকেট বোর্ড তাদের যে টাকাগুলো, তাদের যেই কয়টা টাকাই আছে তাদের বোর্ডে, তারা টাকাগুলো ঠিকমতো খরচ করতে পারে না। তাদের টাকাগুলো এদিক ওদিক নানা রকম বেদরকারি খাতে খরচ হয়, যার কারণে এই ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে কেনিয়ান ক্রিকেট বোর্ড অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, করাপশন ইজ দ্য রিজন, যেটা শুধুমাত্র কেনিয়াতেই না, সেটা অনেকগুলো দেশেই হয়ে থাকে। বাট হ্যাঁ, কেনিয়ার মতো একটা দেশ যেখানে অলরেডি আমি আপনাকে 3টা রিজন বললাম, সেখানে যদি করাপশন এসে জুড়ে দাঁড়ায় তাহলে জিনিসটা হলো না। এখন একটা কষ্টের বিষয় কি জানেন? কেনিয়ান ক্রিকেট টিম তাদের এই বাজে অবস্থাতে তাদের ফ্যান্সদের কাছেও কোনো রকম কোঅপারেশন পাচ্ছে না, তাদের ফর্মার প্লেয়ার্সদের কাছেও কোনো রকম কোঅপারেশন পাচ্ছে না। এখানে নানা রকমভাবে গভর্নমেন্ট ইনভলভ হচ্ছে, এখানে ক্রিকেট বোর্ডের কোনো রকম স্বাধীনতা নেই, এখানে প্লেয়ারদেরকে ওভাবে করে গড়ে তোলা হয় না। নানা রকম দিক থেকে আসলে কেনিয়ান ফুল ক্রিকেট সিনের ওটা কোন ঠাসা করা। আমি যে বললাম ফরওয়ার্ড প্লেয়াররাও সাপোর্ট দিচ্ছে না, তার একমাত্র রিজন আমি দেখলাম, আপনাকে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে স্টিভ টিকোলো। তিনি কেনিয়ার জন্য যদি আমি এখন প্রতিদ্বন্দ্বী ধরে, আমাকে ধরতে হবে উগান্ডাকে। স্টিভ টিকোলো, যিনি একজন কেনিয়ান কিংবদন্তি, তিনি এখন উগান্ডার কোচ হিসেবে আছেন। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন ফুল সিনারিওটা আসলে কি হচ্ছে। আমরা অ্যাজ আ ক্রিকেট ফ্যান, অ্যাজ আ ক্রিকেট লাভার, অবশ্যই আশা করব কেনিয়া যাতে আবার উঠে আসতে পারে, তাদের হার্ডওয়ার্ক, তাদের ডেডিকেশন সবকিছু ওভারকাম করে তারা যাতে আবার ক্রিকেটে ব্যাক করতে পারে, তারা যাতে সুস্থ ক্রিকেট খেলতে পারে, তারা যাতে আমাদের সাথে অ্যান্ড পুরো ক্রিকেট বিশ্বের সাথে একই সাথে তালে তাল মিলে চলতে পারে। বিয়ন্ড দ্য বাউন্ডারিজের আজকের এপিসোডে এখানেই বিদায়, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।